ওয়েলকাম টু মাই চ্যানেল বিং আলমস। আজকে আমি আপনাদের নিয়ে যাব চেক রিপাবলিকের সবচেয়ে বিখ্যাত ব্রিজ, যেটার নাম হলো চার্লস ব্রিজ। আজকে আমরা জানবো চার্লস ব্রিজের ঐতিহাসিক স্থাপনা, চার্লস ব্রিজের সূচনা এবং তার ইতিহাস, এবং এই ব্রিজ নিয়ে অনেক উপকথা। শুরুতেই আমি চার্লস ব্রিজের বর্ণনা দিব। চার্লস ব্রিজ মূলত হচ্ছে চেক রিপাবলিকের প্রাগ শহরে অবস্থিত এবং এই ব্রিজটি মূলত বালতাবা নদীর উপর দিয়ে বয়ে গেছে, বা বলতে পারেন বালতাবা নদীর উপর স্থাপিত। মূলত নদীর দুই পাশের শহরকে একত্রিত করার জন্য এই ব্রিজটি নির্মাণ করা হয়। মূলত এই ব্রিজটি নির্মাণ করেন কে? চার্লস দ্য ফোর্থ। চার্লস দ্য ফোর্থের নামেই এই ব্রিজটির নামকরণ করা হয় চার্লস ব্রিজ। এই ব্রিজের ইউরোপিয়ানদের মধ্যে এই ব্রিজ সম্পর্কে একটা ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, এবং অতীত থেকে জানা যায় 1342 সালে একটা ভয়াবহ বন্যা হয়। মূলত ওই সময় এই ব্রিজের নাম ছিল জুডিথ ব্রিজ। তারপর চেক রাজা চার্লস দ্য ফোর্থ 1357 সালে এই ব্রিজটি নির্মাণ করার চিন্তা করেন। মূলত 1342 সালে জুডিথ ব্রিজ এই বালতাবা নদীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হওয়ার পর ব্রিজটি ভেঙে পড়ে। তার জন্য চার্লস দ্য ফোর্থ 1357 সালে এই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেন, এবং এই ব্রিজ নির্মাণ করার জন্য চার্লস দ্য ফোর্থ দায়িত্ব দেন বিখ্যাত স্থপতি পিটার পার্লারকে, এবং পিটার পার্লার এই ব্রিজের নকশা তৈরি করেন। এবং ব্রিজ যখনই তৈরি করা হয়, অনেক ধরনের উপকথা, অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে। ঠিক এই ইউরোপের এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও এক ধরনের কুসংস্কারের কথা শোনা যায়। সেটা হলো এই ব্রিজ নির্মাণ করতে ডিমের কুসুম পর্যন্ত নাকি ব্যবহার করা হয়েছিল। কিন্তু এর কথাটা সত্য কতটা মিথ্যা, এটার কোনো অথেন্টিক কোনো দলিল বা প্রমাণাদি নাই। এখন এই ব্রিজের স্থাপত্য শৈলী নিয়ে আমি কথা বলতে পারি। মূলত এই ব্রিজটার স্ট্রাকচার কিরকম? এই ব্রিজটা 621 মিটার লম্বা, মিন্স এই ব্রিজটার দৈর্ঘ্য 621 মিটার এবং চওড়া বা প্রস্থে 10 মিটার। এই ব্রিজের মধ্যে মূলত 16টার মতো খিলান বা পিলার আছে, এবং এক একটা খিলান এক একটা ইতিহাস বর্ণনা করে। 17 থেকে 18 শতকের মধ্যে এই ব্রিজটা মূলত স্থাপন করা হয়, এবং এই ব্রিজের মধ্যে 18টার মতো বিভিন্ন ভাস্কর্য বা আমরা মূর্তি বলতে পারি, এই জাতীয় মূর্তি বা বারোক স্টাইলের ভাস্কর্য স্থাপন করা হয়। এর মধ্যে চমৎকার একটা তথ্য হলো যে এর মধ্যে একটা অন্যতম একটা ভাস্কর্য আছে, যেটা একজন সেন্ট বা সাধুর ভাস্কর্য। সেই সাধুর নাম হলো জন অফ নিপুমুক। খুবই কঠিন নাম, জন অফ নিপুমুক। এবং এখানে প্রচলিত আছে যে এই জন অফ নিপুমুর্কের এই মূর্তিটি যদি কেউ ছুঁয় বা টাচ করে, তার ভাগ্য বা বিশ্বাস যে তার ভাগ্য পরিবর্তন হয়। আমাদের দেশেও যেরকম প্রচলিত আছে যে এরকম মসজিদে নামাজ পড়লে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, ঠিক ইউরোপের মতন এরকম দেশে ইউরোপিয়ানদের মধ্যেও এরকম প্রচলন আছে যে এরকম মূর্তিকে স্পর্শ করলে
বা তার সামনে গিয়ে পূজা করলে বা সাধনা করলে মানুষের ভাগ্য পরিবর্তন হইতে পারে। এবং আরেকটা মজার কাহিনী হলো, এই যে সাধু এবং তার যে মূর্তি মানুষ স্পর্শ করে এবং মানুষ সৌভাগ্যবান হয়, এটার পিছনে একটা যুক্তি বা লজিক আছে। সে যুক্তি বা লজিকটা কি হয়েছে, যে এই সাধুকে এই ব্রিজ থেকে অথবা এই নদীর মধ্যে ফেলে মেরে ফেলা হয়েছে এবং যেখানে তিনি ডুবে মারা গেছিলেন সেখানে নাকি উজ্জ্বল নক্ষত্র দেখা গিয়েছিল। তারপর থেকেই কি তার যে মূর্তি এবং এই জিনিসটা অনেক বেশি বিখ্যাত এবং লোকমুখে কি প্রচলিত। কিন্তু যাই হোক, প্রতি বছর এই ব্রিজ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, স্পেশালি ইউরোপ, আমেরিকা এবং নানা জায়গা থেকে মানুষজন আসে। এবং এটা হলো চেক প্রজাতন্ত্রের একটা ঐতিহাসিক মানে ঐতিহাসিক একটা চিহ্ন বা স্থাপত্য বা স্মারক বলা যায়। এবং এটার মাধ্যমে কি তাদের অনেক পর্যটকও আসে এবং বিশেষ করে সামারের সময় পথচারী শিল্পী, সঙ্গীত শিল্পী সবাই মিলে এই ব্রিজটাকে আসলে একটা লোকারণ্য বা একটা প্রাণবন্ত শহরের মতন অবস্থা সৃষ্টি করে। শেষ কথায় বলতে গেলে এটা শুধু প্রাগ বা চেক প্রজাতন্ত্রের মানুষদের জন্যই কি গর্বের বিষয় না, এটা একটা পুরা ইউরোপের জন্য কি একটা গর্বের বিষয় বা একটা ঐতিহ্যের বিষয়। এবং এরকম একটা ব্রিজ, এত আগে নির্মিত একটা ব্রিজ এখনো দাঁড়ায় আছে এবং এখনো কি মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ব্রিজ দেখার জন্য আসে এবং মানুষ এখানে ছবি তুলে ভ্রমণ করে এবং মানুষ এখানে ভালোবাসার প্রতীক হিসাবে অনেক জায়গায় তালা, তারপর বিভিন্ন স্মারক রেখে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে সবসময় আমার সাথে থাকুন। আমি ভবিষ্যতে এই ধরনের ইউরোপের ইতিহাস, ঐতিহ্য এবং দর্শন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।